এখানে আরেকটা কাজ করেছি, দেখেন আমি এখানে দিয়েছি স্টার, এখানেও আরেকটা স্টারের মতো দিয়েছি। তো এই দুটো চিহ্ন একটু দেখেন, এইটা যদি কখনো আমি যখন এরপরে এক্সারসাইজ করাবো তখন আপনারা দেখবেন যে এটা লিখলে বুঝবেন এটা কমপ্লেক্স সেন্টেন্স লিখছে, এটা লিখলে বুঝবেন এটা সিম্পল সেন্টেন্স লিখেছে, আর এই যে হ্যাশ এটা দেখলে বুঝবেন আপনার আমি কম্পাউন্ড সেন্টেন্স লিখছি। বারবার তো আসলে দেখা যায় না যে এটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। তো আমি এই জন্য এই সুযোগটা আপনাদেরকে করে দিলাম যাতে আপনারা ধরলে বুঝতে পারেন, অন্তত আমার ক্লাসটা বোঝার জন্য। ওকে, তো রুল তো 7টা লিখলাম। এইবার আমি একটু যাই যে এই রুলগুলা কিভাবে প্র্যাকটিক্যালি আপনারা ব্যবহার করতে পারেন, হাউ ইউ ক্যান ইউজ ইট, হাউ ইউ ক্যান ইউজ দোজ রুলস প্র্যাকটিক্যালি ইন দ্য এক্সাম অ্যান্ড অলসো ইন লাইফ। ওকে, তো শুরু করি। মনে রাখবেন কমপ্লেক্স মানে হচ্ছে এটাকে আপনি বলতে পারেন জটিল, সিম্পল সহজ, আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক। তো এবার আমি আসি, আমরা বাংলা করে করে করব, বাংলা করে করে করলে আপনাদের জন্য সহজ হবে বুঝতে। তো রুল নাম্বার 1 থেকে আমরা একটু শুরু করি। আর ওই যে রুল নাম্বার 2 যেটা আছে ওইটা কিন্তু সব থেকে বেশি আসে, বুঝছেন। আর আমার এই ভিডিওটা যদি কোনো এসএসসি পরীক্ষার্থী সামনে যারা আছে 2026-এ যারা এসএসসি ব্যাচ আছে এরা যদি দেখে থাকে তাহলে এদের জন্য খুব মানে সুবিধা হবে, কারণ এই বিষয়টা তো আসলে ওদেরই, এই তো চাকরি পরীক্ষাতে আসে তাই আমরা করি, কিন্তু বেসিক্যালি তো এটা তো ওই সময় শেখার কথা, ওদের তো এটা আছে, ইন্টারে এটা নাই বাট ওদের আছে। তো যাই হোক, তোমরা যদি দেখে থাকো এটা তোমাদের উপকারে আসবে, তাই আগে থাকতেই বলে রাখলাম পুরোটা কন্টিনিউ করবা না টেনে। তো রুল নাম্বার এক্সারসাইজে আমরা আসি, এই পুরো 7টা রুলের এক্সারসাইজে আসি আমরা। এক্সারসাইজে ফার্স্টে হচ্ছে রুল নাম্বার 1। তো এটাতে ছিল হচ্ছে দো বা অলদো। আমি একটা কাজ করি, আমি যদি এইভাবে লিখি দো, সহজ সেন্টেন্স দিয়েই করব। দো শি ওয়েন্ট দেয়ার, যদিও সে সেখানে গিয়েছিল, দো শি ওয়েন্ট দেয়ার, যদিও সে সেখানে গিয়েছিল, সে আমাকে দেখতে পায়নি বা সে আমাকে খুঁজে পায়নি। শি couldn't find me, যদিও সে সেখানে গিয়েছিল, শি couldn't find me। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, দেখেন আমি কিন্তু বাংলা থেকেই কিন্তু ইংলিশে এটাকে কিন্তু আমি ট্রান্সফর্ম করতে পারি। তো বাংলা থেকে ইংলিশে যদি আমি ট্রান্সফর্ম করি বা যদি সেভাবে রূপান্তর করি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। বাংলা দেখেন, যদিও সে সেখানে গিয়েছিল, সে আমাকে খুঁজে পায়নি, এটা ছিল যদিও অর্থে, যদিও থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। এবার যদি আমি এটাকে সরল বাক্যে করি তাহলে এরকম আসে, তার সেখানে যাওয়া সত্ত্বেও সে আমাকে খুঁজে পায়নি, তার সেখানে যাওয়া সত্ত্বেও সে আমাকে খুঁজে পায়নি। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, তখন আমি সিম্পলি এইটার বদলে আমি লিখলাম হচ্ছে ইন স্পাইট, আলাদা আলাদা কিন্তু, ইন আলাদা, স্পাইট আলাদা, অফ আলাদা। তো ইন স্পাইট অফ, এখন দেখেন সাবজেক্ট আছে এখানে শি, এখানেও শি, যখন সাবজেক্ট সেম থাকবে তাহলে তখন আপনার এই যে প্রিন্সিপাল ক্লজ এখানে সাবজেক্ট উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে ওখানে সাবজেক্ট দিলেই যথেষ্ট। এটা মনে রাখবেন। আর একটা মজার বিষয় বলি, এখন যে রুলগুলো করাবো আমি, সেই রুলগুলোতে প্রত্যেকটাতেই আমরা শুধুমাত্র এই অংশটার পরিবর্তন করব, এপাশে কোনো পরিবর্তন করবো না, এপাশে যা আছে তেমনি বসে যাবে, কারণ এইগুলো পরিবর্তনের কোনো দরকার নাই। তো এবার আসেন দেখেন, তাহলে ইন স্পাইট অফ দিলাম আমি, যেহেতু সেম সাবজেক্ট আছে আমার সাবজেক্ট গুলো করার দরকার নেই, যদি সাবজেক্ট ভিন্ন থাকতো, ধরেন এখানে যদি আই থাকতো বা উই থাকতো আর এখানে যদি সি থাকতো ধরেন, তাহলে আমার এখানে আই বা উই উল্লেখ করতে হতো, ঠিক আছে, অথবা আই বা উই এর যদি পসেসিভ ফর্ম দিতে হতো অর্থাৎ আওয়ার বা মাই, এটা উল্লেখ করতে হতো। তো দেখেন এবার ইন স্পাইট অফ এখন আছে কি ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে এখানে মেইন ভার্ব, ওয়েন্ট আসছে কোথা থেকে, গো থেকে, তাহলে এটা যদি মেইন ভার্ব আছে, যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে আমি বিং দিতাম, ধরেন ওয়াজ টস থাকলে আমি বিং দিতাম, যদি হ্যাভ বা হ্যাজ থাকতো তাহলে আমি হ্যাভিং দিতাম, যেহেতু এটা ওয়েন্টে আছে ভার্বের সাথে আছে মেইন ভার্ব, এটাকে আমি আইএনজি করলে আমি দিব হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তার মানে কি গো এর সাথে আইএনজি অর্থাৎ গোয়িং। তাহলে ইন স্পাইট অফ গোয়িং দেয়ার, সেখানে যাওয়া সত্ত্বেও, কমা, এটা তো আমি আগেই বলেছি যা আছে তাই আমি বসাই দিব, শি কুডন্ট ফাইন্ড মি। আর যদি আমি কম্পাউন্ড করি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, এইটা আমি উঠিয়ে দিব, এখান থেকে ধরেন আমি এখানে আসি, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, শুধু এইটুকুন দিব আর এইটার বদলে একটা বাদ দিয়ে দিব, এত সহজ দেখেন। অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখেন, শি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, বাট শি কুডেন্ট ফাইন্ড মি, আমি এটা লিখলাম, আমার লেখা উচিত ছিল না তাও লিখলাম। এই দেখেন কি সহজ, শি ওয়েন্ট দেয়ার বাট শি কুডেন্ট ফাইন্ড মি, শুধুমাত্র এইটুকুন এখান থেকে উঠিয়ে দিয়ে কমার বদলে বাটটা দিলি এনাফ, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। এখন এ তো গেল কমপ্লেক্স থেকে যদি আপনি কম্পাউন্ডে আসেন তাহলে সহজ।
কিন্তু যদি সরি কিন্তু যদি কখনো এখান থেকে এখানে আসেন, বা এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে অল্টারনেট করেন যদি, তাহলে আপনাদের বারবার প্র্যাকটিসের প্রয়োজন পড়বে। যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন ভাই, তাহলে আপনাদেরকে এখান থেকে এখানে বা এখান থেকে এখানে আসা কঠিন হবে না। আমি সহজটা দিয়ে দেখাচ্ছি, কারণ যখন শিখেন সহজভাবে শেখেন। এরপরে যখন বারবার প্র্যাকটিস করবেন, 5-7 বার প্র্যাকটিস করলে, তখন আপনারা এই ইনস্পাইট অফ দেখলেই বুঝবেন যে আমাকে কমপ্লিট করতে বলেছে, তাহলে ইনস্পাইট অফ থেকে দো বসবে, তো দো এর নিয়মে করবেন, এইভাবে সাজাবেন সেন্টেন্সটা। আর যদি বলে আপনাকে কম্পাউন্ড করতে বলছেন, আপনি বাদ দিয়ে দিবেন। বা যদি বাদ থাকে, আপনাকে যদি বলে যে এইটা বা এইটা করতে, তো এই নিয়মে করবেন, ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে সিম্পল, আর দো দিয়ে কমপ্লেক্স। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আমাকে আবার বলবেন, আমি না হয় সেগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। কিন্তু অনেকগুলো রুল আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এইটা গেল, এইবার গেল রুল 1। এইবার আসি রুল 2 তে। তো রুল 2 দেখেন, আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আমার বিশ্বাস এভাবে যদি আপনারা করতে পারেন, আপনাদের আর ওই বইতে কখনো কমপ্লেক্স থেকে সিম্পল, কখনো সিম্পল থেকে কম্পাউন্ড, এভাবে 14টা শেখার কোনো দরকার নাই। শুধু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই হবে। অনেক স্যারেরা অনেকভাবে পড়ান, আমার কাছে সব থেকে সহজ এটাই মনে হয়েছে। মানে আমি সেই ছেলে মেয়েদেরকে এতগুলা বছর ধরে পড়াচ্ছি, আজ 2008 সাল থেকে এই 2025 সালে আজ পর্যন্ত 17টা বছর ধরে এই পড়ানোর জগতে আছি, ধরতে পারেন। তো এইভাবে যে পড়ানোর কামলাটা খাটতেছি, সেই কামলা খাটা থেকে আপনাদের বলতে পারি অন্তত এর থেকে সহজভাবে আর কখনো শেখানো সম্ভব না, বা শেখাও সম্ভব না। ঠিক আছে, তো এবার আসেন রুল 2 তে। রুল 2 তে দেখেন কি বলেছে। এখানে আমরা একটা কাজ করব, আমরা এই বাক্যটা একটু ঘুরিয়ে লিখবো, অর্থাৎ এটা সিম্পল থেকে করলে আমাদের জন্য সহজ হবে। ধরেন আমি যদি বলি ডক্টর ইউনুস, ডক্টর ইউনুস ইজ দা, এখন উনি তো প্রধান উপদেষ্টা, আচ্ছা, তো ইজ দা প্রাইম অ্যাডভাইজার অফ দা ইন্টারিম গভর্নমেন্ট। Dr. Mohammad Yunus is the prime advisor of the interim government of present বাংলাদেশ। ধরেন সেন্টেন্সটা বাংলাদেশ বিডি সংক্ষেপে লিখলাম। সেন্টেন্সটা ধরেন এমনি আসলো। যদি এভাবে আসে, তাহলে দেখেন আপনি কিভাবে করবেন। এই জায়গাটা কিভাবে বুঝবেন যে এটা, প্রথম কথা হচ্ছে এটা কেমনে রুল হতে যাবে, সেটা আপনি কেমনে বুঝবেন, এটা হচ্ছে মেইন জিনিস। তারপরে বাকি কিছু দেখেন। বাকি যে আপনার 6টা বা এইটা বাদ দিয়ে আর যে 6টা রুল আছে, সেই 6টা রুলে কিন্তু কিছু না কিছু উল্লেখ থাকে, দো থাকে, কখনো কখনো হুইল থাকে, কখনো অ্যাসেন্স থাকে, ইট থাকে, এগুলো দেওয়া থাকবে। কিন্তু এই একটা রুলে এগুলো দেওয়া থাকবে না। যদি কমপ্লেক্স করেন তাহলে হু হট দেওয়া থাকবে, সেটা ঠিক আছে। কিন্তু সিম্পল যদি করেন, তাহলে বাকিগুলোর কিন্তু যে 6টা রুল দেখলেন না, সেখানে কিন্তু কখনো অ্যাট দ্য ইজ অফ, কখনো অ্যাট, বা কখনো এরকম অনেক কিছু থাকবে। আপনারা তখন বুঝে যাবেন যে এগুলো যদি না থাকে, তাহলে সেটা নর্মাল 2 রুলে আছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু সহজ। আমি বাকি রুলগুলো যখন দেখবেন তখন বুঝতে সহজ হবে। যদি একটু পরে করালে ভালো হতো, কিন্তু যেহেতু সিরিয়ালের নাম্বার 2 তে আছে, আমি এটা আগে করালাম। এখন দেখেন কেমনে করবেন। ডক্টর ইউনূস ইজ দ্য প্রাইম অ্যাডভাইজার অফ দি ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, প্রেজেন্ট বাংলাদেশ। এটাকে আমরা যদি, এটা তো শুধু সরল বাক্য, আমি যদি এভাবে বলি, এটা ডক্টর ইউনূস বা ইনি ডক্টর ইউনূস, যিনি বাংলাদেশের প্রাইম অ্যাডভাইজার, বর্তমান বাংলাদেশের প্রাইম অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের। এটা তো প্রধান কথা, এভাবেও করা যাবে। অথবা ডক্টর ইউনূস যিনি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রাইম অ্যাডভাইজার। এই দুই ভাবে যে কোনো ভাবে করা যাবে। এবার ইংলিশটা একটু দেখেন। ফার্স্ট টাইম এভাবে লিখতে পারি, ইট ইজ ডক্টর ইউনূস হু, যেহেতু ব্যক্তিবাচক আমি হু দিলাম, ওই যে বলেছিলাম রিলেটিভ প্রোনাউন। তো হু, এবার এই ইজ থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে যত যা আছে না, এই যত সব এখানে বসবে। দেখছেন, ইট ইজ ডক্টর ইউনূস হু, ইজ দিয়ে শুরু করে যা। আপনি এখানে যদি ডক্টর নিসারকে ইট দেন, এতে কোনো সমস্যা নেই, এটা যে তার বস্তু বানিয়ে ফেলছে বিষয়টা তা না। এটা আমরা বোঝাচ্ছি, তাকে বোঝাচ্ছি, এই জন্য আমরা ইট ইজ দিয়েছি। এটা সবসময় এটা। অথবা এটা আরেকটা নিয়ম আছে, তা হচ্ছে এরকম, ডক্টর ইউনূস হু, তারপরে বাকি যা যা তাই। অর্থাৎ এইটুকু যদি নাও দিই, তাও আমার এই বাক্যটা কমপ্লেক্সই বসবে, যদি হু বসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল। এবার আসেন, এটাকে যদি আমি কম্পাউন্ড করি, কম্পাউন্ডে তো বলেছে এন্ড বসবে, তাহলে আমাকে দুইটা বাক্যের অংশে যুক্ত করতে হবে, তার মাঝখানে এন্ড বসাতে হবে। তুমি দেখেন কি আসতেছে, তখন কিন্তু আবার এইটা দিয়ে করতেই হবে বাধ্যতামূলক, তখন এছাড়া আর কোনো উপায় নেই। তখন দেখেন এরকম আসতেছে,
ইট ইজ ডক্টর ইউনুস, এটা ডক্টর ইউনুস, অ্যান্ড হি ইজ থেকে শুরু করে এবার এই যে এখান থেকে এই যা দেখছেন না সব এখানে বসবে, অর্থাৎ ইট ইজ ডক্টর ইউনুস অ্যান্ড হি ইজ দ্য প্রাইম অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ প্রেজেন্ট বাংলাদেশ। বুঝতে পেরেছেন? এটা খুব সহজ রুল, যদিও এটা কিন্তু বারবার পরীক্ষা আসছে। আমি কি বলবো, আপনারা তো আমার ক্লাস আজকে করতেছেন, আমার যারা যারা স্টুডেন্ট আছেন, অন্যান্য ক্লাসে যারা আছেন, তাদেরকে আমি বারবার বলি এই রুলটা মাস্ট। ওকে, উইদাউট প্র্যাকটিসিং দিস রুল ইউ শুডেন্ট অ্যাপিয়ার at the examination, okay, especially in the MCQ examinations. এটা মুসলাম আমি। এবার আসেন রুল 3 এ। একটু লং ক্লাস হতে পারে, একটু ধৈর্য নিয়ে দেখেন, আসলে এছাড়া আর কোনো উপায় নেই। আর আমি বলেছিলাম যে আমি সাবজেক্ট বা এগ্রিমেন্টে ক্লাসটা নিব, তো দেখেন কথা ঠিক আছে, যেহেতু আগের ক্লাসে রাইট ফ্রম হাফসের উপর নিয়েছিলাম, এটা সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপর নিলে ভালো হতো, কিন্তু ওই যে বলে না যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক, প্রয়োজন তো এটা দেখতে পাচ্ছি, বারবার আমাকে এটার কথা বলা হচ্ছে, সে অনেক আগে থেকে ভয়েসের কথা বলা হয়েছে, ভয়েসের ক্লাস নিয়েছি, এটার কথা আমাকে অনেকবার বলা হচ্ছে। তো আমি এটা নিতে আসলাম, আমি কথা দিচ্ছি সাবজেক্ট এগ্রিমেন্টের ক্লাসটাও সামনে নিয়ে নিব এটা হওয়ার পরে। তবে সেটা আরো পরে, কারণ এটার সাথে আরো কিছু জিনিস যুক্ত আছে, বিশেষ করে আপনার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, তারপর আরো আছে হচ্ছে আপনার ডিগ্রি যেগুলো আছে, অর্থাৎ পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ বা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো আমার দিতে হবে। আমি এগুলো নিয়ে যেতে অধ্যায়টা ধরেছি, এগুলো নিয়ে তারপর আপনাদের সাবজেক্ট এগ্রিমেন্টে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর আরো তো অনেক কিছু আছে, ন্যারেশন আছে, ফ্রেজ আছে, ক্লাস আছে, এরপরে আবার মুখস্থ বিষয়গুলো আছে, লিটারেচার আছে, আমি সবই আপনাদের ক্লাস নিব ইনশাআল্লাহ। তো এবার আসেন রুল নাম্বার 3 এ। তো রুল 3 এ দেখেন কি বলেছে, আমি একটু আস্তে কথা বলছি, আমার শরীরটা অনেক অসুস্থ, তো যদি একটু শুনতে সমস্যা, আপনার একটু ভলিউম বাড়িয়ে শুনলে আমার মনে হয় তাহলে সমস্যা হবে না। তো এবার দেখেন রুল 3 এ কি বলেছে, তা হচ্ছে অ্যাজ বা সিন্স থাকলে, এটা আবার আমরা কমপ্লেক্স থেকে করব। যেমন দেখেন, অ্যাজ দ্য ওয়েদার ইজ রাফ, যেহেতু আবহাওয়া খুব খারাপ, উই ক্যান নট গো আউট, আমরা বাইরে যেতে পারতেছি না। তাহলে দেখেন নিয়ম হচ্ছে এটা থাকলে এটা উঠে যাবে, এটা উঠে যেয়ে এখানে আর কোনো কিছু বসবে না, নতুন করে কিছু বসবে না, শুধুমাত্র আপনারা দেখবেন যে কি আছে ভার্বটা। এখানে ভার্ব আছে মেইন ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব, তাই যেহেতু আছে তাহলে আমি বিং দিয়ে করতে পারি। তাহলে দেখেন এরকম বিং, আবার দেখেন এখানে দি ওয়েদার সাবজেক্ট, এখানে হচ্ছে সাবজেক্ট উই। আমি বলেছিলাম যদি সাবজেক্ট সেম থাকে তাহলে উল্লেখ করার দরকার নেই, যদি ভিন্ন থাকে তাহলে সেটাকে উল্লেখ করতে হবে। দেখেন এই যে কি দিচ্ছি, বিং দ্য ওয়েদার ব্যাড বা রাফ, বিং দ্য ওয়েদার রাফ, বা আপনি এটা এরকম লিখতে পারতেন, দ্য ওয়েদার বিং রাফ, যেটা দেন, তারপরে তো যা আছে নাই, উই ক্যান নট গো আউট। অথবা এটাকে আপনারা এভাবেও করতে পারেন, দেখেন বিকজ অফ দ্য ওয়েদার বিং রাফ। আমি সবগুলোই দেখাচ্ছি কারণ আপনাদের এমসিকিউতে যে কোনো কিছুই আসতে পারে। উই ক্যান নট গো আউট, এটা খুব সহজ ছিল, এই রুলটা আপনারা করবেন। আম সরি, আমি তো আরেকটা দাগ দিয়ে দিয়েছি, ইট ইজ নট এন্ডেড। এটা আরেকটা আছে, কম্পাউন্ড আছে না, তো দেখেন কম্পাউন্ড থাকলে কি হবে, এটা উঠে যাবে, আর এই জায়গাটায় আগে যেমন একটা করেছিলাম এবং একে বাদ দিয়েছিলাম, তখন আপনি এটুকু দিয়ে এই জায়গাটা শুধুমাত্র এন্ড দিয়ে দেন, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এরকম দাঁড়াচ্ছে, the weather is rough and we cannot go out। বুঝতে পেরেছেন? এটা খুবই সহজ, জাস্ট এন্ড দিলেই হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না। তো যা হোক, এটা গেল। এবার আসি আমি রুল নাম্বার 4 এ। এই রুলটা একাই 100, মানে একটার ভিতরে 4টা, তো এটা একটা বিষয়, এটা একটু ভালো করে দেখেন। রুল 4 এ কি আছে দেখেন, প্রথমে আমার ঠিক খেয়াল নাই আমি প্রথমে কি দিয়েছিলাম, প্রথমে সম্ভবত আমি নির্দিষ্ট সময় দিয়েছিলাম, যদি এদিক সেদিক হয় আপনারা দেখে দিতে হবে। তো নাম্বার এ, তো এখানে দেখেন যদি এরকম বলি, when it is 10 AM, যখন এটা সকাল 10টা, we go to college, ধরেন যখন সকাল 10টা তখন আমরা কলেজে যাই, বা রেগুলারলি, আমি লাস্টে রেগুলারলি দিলেও দিতে হতাম, না দিলেও চলবে। এই বাক্যটায় যদি আমি সিম্পল করি, তা বলেছে যে যেহেতু দেখেন নির্দিষ্ট করে কিন্তু বলছে সকাল 10টা, টাইম নির্দিষ্ট করে দিয়েছে, এরকম যদি হয় তাহলে এটা উঠে যাবে, প্লাস এটা তো উঠে যাবে, প্লাস এগুলোও উঠে যাবে,
কিচ্ছু থাকবে না, শুধুমাত্র এইটুকু বসবে আর এর আগে বসবে হচ্ছে অ্যাট। দেখেন কি দাঁড়াচ্ছে, অ্যাট আর ওই সময়টা 10 AM, সকাল 10টায় নির্দিষ্ট করে বুঝালে সময়, এছাড়া কিন্তু না। অ্যাট 10 AM, উই গো টু কলেজ। আর কম্পাউন্ড দেখেন এইটুকু শুধুমাত্র উঠিয়ে দিয়ে এখানে একটা এন্ড দিয়ে দেন, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে যে ইট ইজ 10 AM, এটা সকাল 10টা, এন্ড উই গো টু কলেজ। দেখছেন কি সহজ। তো যাই হোক, এবার আসেন বি। এখানে দেখেন হোয়েন দিয়ে নির্দিষ্ট বয়স বুঝালে, যেমন দেখেন হোয়েন আই ওয়াজ 4, যখন আমার বয়স ছিল 4, আই হ্যাড, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। ধরেন আমার বয়স যখন 4 ছিল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা যদিও আহ, কি বলবো, আমার বেলায় এটা ট্রু। যাই হোক, তো দেখেন এবার এই জায়গাটায় যদি আমি সিম্পল করি তখন ওই আগের মতন এটা উঠে যাবে, আর বলেছে বয়স থাকলে অ্যাট দ্য এজ অফ বসবে, অর্থাৎ দেখেন অ্যাট দ্য এজ অফ, এই যে দিলাম আমি, আর তারপরে যে বয়সটা সেই বয়সটা 4, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। কম্পাউন্ড দেখেন আই ওয়াজ 4, আমার বয়স ছিল 4, বা আই ওয়াজ 4 ইয়ার্স অফ ওল্ড, আই ওয়াজ 4 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা গেল এখানে। এইবার এই গেল দুইটা। এবার আসেন রুল 4 এর আরো দুটো আছে, তা হচ্ছে যদি ভুল না বলি তাহলে পরেরটা হচ্ছে নির্দিষ্ট ঋতু বা কাল বোঝালে, ঋতু বা কাল, ওইটাতে একটু আসি। দেখেন যেমন দেখেন সি, নাম্বার সি, সরি নাম্বার সি। তো সিতে দেখেন কি বলেছে, when it is rainy season, যখন বর্ষাকাল হয়, when it is rainy season, water remains everywhere, পানি থাকে সবখানে। কিন্তু ঠিক, বিশেষ করে আমাদের বাংলাদেশে তো ভাই পুরাপুরি, আর আমার তো বাড়ি বাগেরহাট, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আমরা পানির মধ্যেই বেড়ে উঠছি। আর যারা উত্তরবঙ্গ থেকে আমার ভিডিও দেখেন তারা আসলে এই কষ্টটা বুঝবেন না। আপনারা কষ্ট বুঝবেন হচ্ছে আপনাদের যখন তলিয়ে যায়, ওপাশ থেকে যখন ছাড়ে দেয় পানি, তখন তলিয়ে যায়, তখন শুধু বোঝেন ভারত থেকে ছেড়ে দেয় যখন, এছাড়া আপনার এই কষ্টটা বুঝবেন না। আর আমরা পানির মধ্যেই থাকি, পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ, এটাই আমাদের সবকিছু, অল টাইমই পানির মধ্যে। যাই হোক, আবার ভেবেন না যে আমার পানির নিচে পানি, এটা না। যা হোক, এবার আসেন এটা, এখন আসি সিম্পলে। তো বলেছিল যে ঋতু থাকলে ইন বা ডিউরিং, আমি ইন দিই, ইন, আর এটা ঋতুটা শুধুমাত্র, আর বাকি এগুলা সব স্কিপ করবেন বা বাদ দিয়ে দিবেন। তো ইন রেইনি সিজন, বর্ষাকালে, ইন রেইনি সিজন, ওয়াটার রিমেইনস এভরিওয়্যার। আর কম্পাউন্ড দেখেন ইট ইজ রেইনি সিজন, ইট ইজ রেইনি সিজন, এটা বর্ষাকাল, অ্যান্ড ওই যে আগের মতন, অ্যান্ড ওয়াটার রিমেইনস এভরিওয়্যার। তো এটা গেল, এটা সহজ। এবার আসেন নাম্বার ডিতে, তা হচ্ছে এটাও সহজ, চলমান কোনো ঘটনা বা কাজ বুঝার, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে থাকবে, সেটা প্রেজেন্টে হোক, ফিউচারে হোক, পাস্টে হোক, সেটাতেই থাকবে। যেমন দেখেন when they were playing, when they were playing, যখন তারা খেলতেছিল, when they were playing, we called them, আমরা তাদেরকে ডেকেছিলাম। হতেই পারে যখন তারা খেলতেছিল আমরা তাদেরকে ডেকেছিলাম। ওকে, ঠিক আছে। তো দেখেন এবার কি দাঁড়াচ্ছে, তখন এখানে আসবে হচ্ছে এট দ্য টাইম অফ, ওই সময়টা বোঝাবে, এট দ্য টাইম অফ। এখন কোন সময়টা, তা হচ্ছে এইটা খেলার সময়টা, দ্য প্লেইং, এট দ্য টাইম অফ প্লেইং, উই কল্ড দেম। আর একটা কম্পাউন্ড হলো, দেখেন দে ওয়ার প্লেইং, দে ওয়ার প্লেইং অ্যান্ড উই কল্ড দেম, আমরা তাদেরকে ডেকেছিলাম। তো এটা গেল রুল নাম্বার 4 গেল, এটা খুব সহজ ছিল। এইবার আমি আসি রুল 5-এ। তো রুল 5-এ দেখেন কি বলছে, ওখানে আছে সো ডট ডট দ্যাট। তো ওই রুলটা কিন্তু আপনাদের জন্য নেগেটিভ অর্থে আসবে, এটা মনে রাখবেন। যদি এখানে লেখার জায়গা নেই তাই লিখতে পারি না, ওইটা কিন্তু নেগেটিভ ফর্মে। আর রুল 6 যেটা সো দ্যাট, ওইটা হচ্ছে পজিটিভ ফর্মে থাকবে। তো দেখেন এবার রুল 5, আমি লিখে রাখি নেগেটিভ বুঝাতে, এটা নেগেটিভ বুঝাতে ব্যবহৃত, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন দেখেন এই রুলটা করানোর জন্য আমি আবার ওই যে 2 নম্বর রুলে যেমন সিম্পল থেকে কমপ্লেক্স করেছিলাম, আমি এটা একটা সিম্পল থেকে কমপ্লেক্স করবো, কারণ এটা আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক,
সে এত দুর্বল, কাজ করতে পারতেছে না। তো এই বাক্যে দেখেন আপনি এই জায়গাটা আমি যদি কমপ্লেক্স করি, দেখেন এই যে টু আছে আর এই টু আছে, এই টু এর বদলে আপনাদের তো টু বলেন, যদি এটা উচ্চারণ হবে টু, টু, বা এর থেকে আরেকটু সুন্দর করে যারা আরো ভালো এই অ্যাকসেন্টে যারা আরো ভালো তারা ভালো বলতে পারবে। যাই হোক, তো এবার দেখেন টু, তো এই টু এর বদলে আসবে হচ্ছে সো, আর এই টু এর বদলে আসবে হচ্ছে দ্যাট। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, তাহলে হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল, দ্যাট, এইবার দেখেন সে কাজ করতে পারে না, তখন আবার সাবজেক্টটা এখানে আসবে। দেখেন আই সরি, হি, আর পারে না অর্থে যেটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আসতেছে হচ্ছে ক্যান নট, ওই যে নেগেটিভ বলেছিলাম এই নেগেটিভ হচ্ছে এটা ক্যান নট, আর বাকিটুকু ওয়ার্ক। কিন্তু যদি এটা পাস্ট টেন্সে থাকতো ইজ এর বদলে ওয়াজ, তাহলে যা সেখানে ক্যান নট এর বদলে কুড নট হতো, আর কিছু না, চেঞ্জ এতটুকু। এবার আসেন এটা যদি কম্পাউন্ডে থাকে তাহলে দেখেন কি হবে, এই হি ইজ এটার বদলে হবে শুধুমাত্র ভেরি, আর এটার বদলে হবে হচ্ছে এন্ড, আর কিচ্ছু না। আর ঠিক যা আছে এই যে কমপ্লেক্সে তাই বসবে। তাহলে দেখেন যেটা হয় সবসময় আর কি, যে কমপ্লেক্সে যেটা থাকে ওইটাই বসে যায়, শুধুমাত্র এন্ড বা বার যুক্ত হয়। এই যে এন্ড হি, এই যে যেটা ক্যান নট ওয়ার্ক, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বিষয়, ভেরি আর এন্ড, মাঝখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভটা বসছে। এটা গেল। এবার আসেন রুল নাম্বার 6, আর দুটো রুল আছে, কষ্ট করে দেখেন। আমি যদিও অনেকক্ষণ ধরেই পড়াচ্ছি, অন্যান্য কেউ হলে হয়তো এগুলোকে সাজিয়ে গুছিয়ে আলাদাভাবে অন্য জায়গায় দিতে পারতাম, একটা একটা করে করে নিত, বাট আমি এরকম পছন্দ করি না। আমার মনে হয় যেটা ধরেছি সেটা ধরি, শেষ করি, এরপরে যখন আবার আলোচনা করবো তখন এর থেকে বিশদ আকারে আলোচনা করা যাবে। কিন্তু আগে যেটা ধরেছি সেটা অন্তত কিছুটা আপনাদের বুঝাই, তাতে আপনাদের কিছু জ্ঞান থাকবে। বিকজ নাইম আমার থেকে কানা মামা ভালো, পরীক্ষার হলে সব পড়ে যাবো এটা ভেবে যখন কেউ পড়তে শুরু করে তখন আসলে কিছুই সে শেষ করতে পারে না। তার থেকে সব বিষয়ে কিছু কিছু ধারণা নিয়ে গেলে সে অন্তত পিডি পাস করে আসতে পারে, অ্যাটলিস্ট আই বিলিভ দিস। আপনাদের বলতে মনে নাই, আমি একটা কথা বলি, আই ফেইল ফর 4 টাইমস, 4বার ফেল করেছি ইন বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন, 35 বিসিএস, 36, 37, 38, 4 টাইমস, continuously 4 times, 35, 35 to 38, 4 times I have failed, or I failed, but I knew that I would pass in the 40th examination. I knew it. I have faith in Allah. I believe that I would pass, and also because এটা বিশ্বাস শুধু আল্লাহকে করলে তো হবেই না, কারণ আছে। কারণ আপনি আল্লাহকে বিশ্বাস করে আছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, শুধু আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ তো আপনাকে এগিয়ে দিয়ে যাবে না, চেষ্টা করতে হবে। বিশ্বাস তো আল্লাহকে অবশ্যই করতে হবে, চেষ্টাও করতে হবে। চেষ্টাটা করেছিলাম, সেই বিশ্বাসটা তখন আল্লাহ আরো বেশি মজবুত করে দিয়েছিলেন, সেই জন্য তখন বিশ্বাসটা আরো বেশি বিশ্বাস ছিল, এই জন্য আমি এই কথা বলেছি। তো যা হোক, আলহামদুলিল্লাহ আমি চলে বিসিএস এ পাশ করি পিলি, এবং লাইফে ফার্স্ট এন্ড লাস্ট বিসিএস আমার ওইটাই পাশ করা, ওইটাই আমার শেষ বিশেষ ছিল, এবং ওটাতেই আমি রিটেন পরীক্ষা পাশ করি। আমি ওটা থেকেই চাকরিটাতে এসেছি, এবং সারা বাংলাদেশে মেরিট পজিশন আমার 10 নম্বর পজিশনে আমি সারা বাংলাদেশে মেরিট পজিশন পেয়েছি, যে বিষয়ের উপরে আমি বর্তমানে আছি বিসিএস থেকে এসে, সেটার কথা বললাম। তো যা হোক, এবার আসি রুল নাম্বার 6। তো এবার দেখেন এটাতে কি বলছে। তো এই জায়গাটায় যেটা হবে সেটা হচ্ছে, এইটাও আমি একটু সিম্পল থেকে করতে চাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা মনে রাখবেন, এটা কিন্তু পজিটিভ অর্থে, পজিটিভ অর্থে। এটা দেখেন কি দাঁড়াচ্ছে, যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, টু বা ইন অর্ডার টু, যেটাই দেন, টু বা ইন অর্ডার টু প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করার উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করে। এখন এই সেন্টেন্সে দেখেন কি দাঁড়াচ্ছে, এইটাকে যদি আমি কম্পাউন্ড করি, সরি কমপ্লেক্স করি, এখন আগে বুঝতে হবে যে কখন আমি এই ধরনের বাক্য থেকে কমপ্লেক্স করব। মনে রাখবেন, যদি এই টু বা ইন অর্ডার টু দিয়ে, এটা দিলে সহজে বুঝে যাবেন। ধরেন আমি এইটা আছে, টু আছে, যদি টু থেকে এবং সেই টু দিয়ে যদি পুরো একটা সম্পূর্ণ একটা বাক্যে যদি আর একটা বাক্যের সাথে যুক্ত করা হয়, তাহলেই তখন এই রুলটা এখন যেটা করবো কমপ্লেক্স, সেটা করা যাবে, এছাড়া কিন্তু যাবে না। যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা সম্পূর্ণ একটা বাক্য, এখানে কিন্তু একটু এক ধরনের কানেক্টর সেট আপ করছে, দেখেন একটুটা বসে শুধু এই প্রসপার ইন লাইফ এটুকুর সাথে যুক্ত করে দিয়েছে। এইরকম বেলাতে এখন যেটা করবো সেটা বসবে, তাহলে কি হবে, দেখেন একটু এর বদলে আসতেছে হি ওয়ার্কস হার্ড, আমি বলেছিলাম
সো দ্যাট, যাতে করে, সো দ্যাট, এই যে সো দ্যাট আগেরটার পরে কিন্তু হি ক্যান নট ছিল, আর এইটা দেখেন এটা যদি পজিটিভ অর্থে এটা আসতেছে হি ক্যান, আর বাকিটা প্রসপার ইন লাইফ। বুঝতে পেরেছেন? এইটুকু হচ্ছে তফাৎ, আর কিছু না। আগেটা নট ছিল, এটা নট নাই। আর এটা যদি আমি কম্পাউন্ড করি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, হি ওয়ার্কস হার্ড, সো দ্যাট এর বদলে দাঁড়াচ্ছে অ্যান্ড বাকিটা হি ক্যান প্রসপার ইন লাইফ। ক্লিয়ার? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এটা সহজ, এটা কঠিন কোনো কিছু না। এবার আসেন শেষটা, নম্বর 7। এটার আবার দুইটা ভাগ আছে, ভাগ দুটো একটু খেয়াল করেন, আমি দুটো ভাগে দেখাবো আপনাদের। তো দেখেন কি দাঁড়াচ্ছে, রুলের সাথে দেখেন বলছে ইফ প্লাস পজিটিভ, এটা আবার আমরা কমপ্লেক্স থেকেই করব। যেমন দেখেন ইফ ইউ রিড ওয়েল, যদি তুমি ভালো করে পড়ো, ইউ উইল, বা ধরেন আপনি প্রিপেয়ার দেন, যেটাই দেন, ইউ উইল পাস 47 বিসিএস প্রিলিমিনারি, ওকে। তো এটা দিলেন আপনি। এখন এটাকে যদি আমি সিম্পল করি তাহলে দেখেন কি বলেছে, বাই তার সাথে ভার্বের সাথে আইএনজি, আর বাকি যা যা আছে সব উঠে যাবে। তার মানে কি এগুলো সব উঠে যাবে, স্কিপ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, বাই রিডের সাথে আইএনজি দিলে দাঁড়াচ্ছে রিডিং। আর যদি ইউ বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট থাকে, ইউ থাকলে এটা দিলেই চলতেছে। অবশ্যই ইউ শুধু না, যদি আপনার অন্য কোনো সাবজেক্ট থাকে তাও এইভাবে দিলে চলবে, কিন্তু কম্পাউন্ডের বেলা সমস্যা আছে, ওটাতে আসতেছে। দেখেন বাই রিডিং ওয়েল, ভালো করে পড়ে, কমা, ইউ উইল পাস 47 বিসিএস প্রিলিমিনারি। আর যদি আমি কম্পাউন্ড করি, যেহেতু এটা ইউ, তার মানে কি এটা এক ধরনের ইম্পারেটিভ বাক্য, অর্থাৎ যেটা আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ এই দিলে বোঝাচ্ছে। এখানে তো উপদেশ বোঝাচ্ছে। তাই যদি হয় তাহলে এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র এইটা বসবে। এখন ইউ রিড ওয়েল ভালো শোনায় না, রিড ওয়েল ভালো শোনায়। যদি উই থাকতো, আই এম সরি, যদি উই থাকতো তাহলে উই হলে আলাদা বিষয় ছিল, তখন কি হতো দেখেন, তখন উই রিড ওয়েল বা উই শুড রিড ওয়েল এরকম আসতো, বা অন্য কোনো সাবজেক্ট থেকে একটা শুড আসতো, আর কিছু না। তো রিড ওয়েল, কমা, আই এম সরি, কমা না, রিড ওয়েল অ্যান্ড বাকিটা, অর্থাৎ ইউ উইল পাস 47 বিসিএস প্রিলিমিনারি। দেখছেন, জাস্ট এটা এন্ড দিয়ে দিলাম আমি, তাহলে হয়ে গেছে, আর বাকি তো যা আছে তাই বসলো। এই গেল এইটা। এবার আসেন বি নাম্বারটা, রুল 7-এর বি নাম্বারটা। দেখেন 7টা রুল, তাতে দেখেন কতক্ষণ লাগতেছে। আর যারা ওইভাবে একটা পর একটা দিয়ে 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 শেখে না, বা যেসব টিচাররা শিখান তাদের কি কষ্টটা হয়, আর যাদেরকে শিখান তাদের যে কি অবস্থা, এটাই আমি জানি না। এবং আমি সবসময় পড়াশোনাকে সহজভাবে শিখতে চাই, শিখাতেও চাই, কঠিন করতে আমার মোটেও পছন্দ না, কঠিন মনে থাকে না। কারণ এটা আমার মনে রেখে যে আমার মানে কবরে কবরে যে এটা নিয়ে হাজিরা দিতে হবে বিষয়টা কিন্তু তা নয়। কবরে যে যেটা করতে হবে সেটা মনে রাখা দরকার। এগুলো পরীক্ষা পাশ করলে হবে, বা আপনার শেখার জন্য, জানার জন্য মাথার মধ্যে ঢুকিয়ে যে সারা জীবন এই নিয়ে আপনার পড়ে থাকতে হবে, এত ঢুকানো দরকার নেই। আগে পরীক্ষাটা পাশ করেন, এরপরে যদি এক্সট্রা শিখতে চান সেটা আলাদা কথা। এখন আসেন বিতে। এটা হচ্ছে দেখেন কি দাঁড়াচ্ছে, সরি, কমপ্লেক্স থেকে যেতে হবে। তো যদি হয় তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, ইফ ইউ, ওই সেন্টেন্সটা যদি এভাবে লিখতাম, ইফ ইউ ডু নট রিড ওয়েল, তোমার যদি, তুমি যদি ঠিকঠাক না পড়ো, ইউ উইল ফেইল ইন 47th বিসিএস প্রিলিমিনারি। আমি এখানে এরকম শেষ করি। তাই যদি হয় তাহলে দেখেন এটা কি দাঁড়াচ্ছে, অর এটা আরেকটু কাজ করি, এটাকে কিন্তু আপনি এভাবেও করতে পারতেন, যে আনলেস ইউ, এটুকুর বদলে রিড ওয়েল, তুমি যদি ঠিকঠাক না পড়ো, কমা, এইটুকু যদি থাকতো, অর্থাৎ যদি এটা এভাবে থাকে অথবা যদি এভাবে থাকে, যেভাবে থাকে, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, সিম্পলি বেলায় হবে হচ্ছে উইদাউট, আর তার সাথে ভার্বের আইএনজি, অর্থাৎ উইদাউট রিডিং ওয়েল, ভালো করে না পড়ে, কমা, ইউ উইল ফেল ইন 47 বিসিএস প্রি। মনে রাখবেন, আনলেস দিয়ে যদি কোনো সেন্টেন্স বোঝায় বা নট দিয়ে বোঝায়, তাহলে নট এক পাশেই হবে, দুই পাশে না। আমি যদি এখানে লিখতাম ইউ ক্যান নট পাস, এইটা এটা ভালো শোনাতো না, এবং এটা গ্রামাটিক্যাল কারেক্ট না, এই জন্য আমি ফেল দিয়েছি, পজিটিভলি লিখেছি এই পাশের অংশটা। তো এটা গেল। আর যদি কম্পাউন্ডে যাই ভাই, এইবার এটা কথা আছে, এবার এগুলো সব উঠে যাবে, এখান থেকেই শুরু হবে। এটা না যে নট থেকে শুরু হবে, নট রিডিং ওয়েল এরকম না, বা নট রিড ওয়েল এরকম না। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, এটা এরকম হবে, দেখেন তখন রিড ওয়েল, ওখান থেকে শুরু হচ্ছে, ভালো করে পড়ো,
তা না হলে বা নতুবা অর ওইটা ইউ উইল ফেল ইন 47 বিসিএস 3। বুঝতে পেরেছেন? অর্থাৎ শুধুমাত্র অরটা এই একটা জায়গাতেই কিন্তু বসছে। আর এখানে এই যে অর বসার কারণে নতুবা হয়ে গেছে, নাবোধক হয়ে গেছে, যে নতুন করে আর আমার এখানে কোথাও নট লেখার কোনো প্রয়োজন পড়ে নাই। বুঝছেন? তো এই ছিল 7টা রুল, সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড, এগুলোর পরিবর্তন। এই যে 7টা রুল আমি এগুলোই শিখালাম। তো ভালো থাকবেন আপনারা, ভালো করে পড়বেন। এর ভিতরে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার মেইল বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন। ক্লাস কেমন লাগলো সেটাও জানাবেন। আমার বিশ্বাস আমার ক্লাস আপনাদের ভালো লাগে, অন্তত ভিউজ গুলো তা বলে। প্লাস আমার স্টুডেন্টরা আমাকে পজিটিভ রিভিউ দেয়, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি, মহান আল্লাহর অনেক বড় অশেষ রহমত এটা আমার প্রতি। তো সেই ভরসাতে কিন্তু এই অনলাইনে আসা। আদারওয়াইজ আমার ক্লাস যদি কারো পছন্দ না হতো তাহলে কিন্তু আমি আসতাম না। এমন অনেক সময় হয়, ছেলে ভালো, টিচারও ভালো, সরি, ছেলে ভালো, পরীক্ষাতেও ভালো, কিন্তু পড়াতে পারে না। আবার এমনও হয় পরীক্ষাতে ভালো পারে না কিন্তু পড়াতে ভালো পারে। আবার এমনও হয় পরীক্ষাতেও ভালো, পড়াতেও ভালো। আমি কতটুকু সেটা আমি বলতে পারবো না, তবে আমার পড়াশোনার লাইফে খুব ভালো ছিলাম। আমি ফার্স্ট বয় ছিলাম, আমার ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলাম, আমি অল টাইমই ফার্স্ট ছিলাম। তো এটুকু বলতে পারি। এখন পড়াতেই ভালো কিনা সেটা আপনারা আমাকে বলবেন, এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো জানাবেন, তাহলে হবে কি আমার যদি চেঞ্জ দরকার হয় কোনো কিছু, যে না এরকম না করে এরকম করবে, তো আমি সেটা করবো, অবশ্যই করবো, কেন করবো না? কারণ পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। ওকে, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু সার্ভাইভ ইন দ্য ওয়ার্ল্ড এভরি ডে। ওকে, অ্যান্ড ফর দিস সার্ভাইভাল I have to do what I have to do most. I believe it. ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আপনাদের দোয়া রইল। সামনে ঈদ, ঈদ মোবারক রইল। যদি এর আগে আসতে পারি কোনো কোনো নতুন ক্লাসে অবশ্যই দেখা হবে, তা না হলে এটাই আমার এখানে শেষ ক্লাস। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।